কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা, বললেন সিইসি। স্থানীয় নির্বাচন আগে হলে সরকারের সময়সীমায় জাতীয় নির্বাচন অসম্ভব। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। ১/১১ মতো কিছুতে আগ্রহী নয় বিএনপি, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। সরকারের থেকে দল গঠনের অভিযোগ সত্য নয়, মন্তব্য রিজওয়ানার। ক্ষমতায় থেকে কিংস পার্টির চেষ্টা করবেন না, হুঁশিয়ারি হাফিজের। নির্বাচন দেরিতে হলে সন্দেহ বৃদ্ধি হবে, শঙ্কা আমির খসরুর। ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। বাংলা একাডেমির কোনো স্তরেই স্বচ্ছতা নেই, বললেন ফারুকী। জনবিরোধী জড়িতদের প্রমাণ পেলে পুরস্কার বাতিল, জানালেন ডিজি। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বললেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। সিইসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। টানা প্রায় 4 মাসের কর্মযজ্ঞে 18টি এরিয়া ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। এসব প্রস্তাবনার বিরোধিতা করে সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এই যে স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয় মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচনের আয়োজন করতে 1 বছরের মতো সময় লাগবে। যদি এসব নির্বাচন করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে জানালেন সিইসি। 1 বছর লাগবে। আমাকে ওই যে প্রত্যেকটা ওদের জন্য আবার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে আওয়ামী লীগের বিষয়ে কমিশন নয়, বরং সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে।
তোরা আলোচনা করে, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়ে অনাগ্রহী নন বলেও তিনি মনে করেন। আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের এসব ঘটনা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে লুটের লক্ষ কোটি টাকা, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক ও ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র রয়েছে তুলে ধরে আসিফ নজরুল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারের থেকে কেউ রাজনৈতিক দল করছে, বিএনপির এই অভিযোগ সঠিক নয় বলে দাবি করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। নির্বাচন বিলম্বিত হবার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে ক্ষমতায় থেকে কিংস পার্টির চেষ্টা করবেন না এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। বিগত সময়ে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ২৪ গণঅভ্যুত্থানে ৫০০ নেতাকর্মীর প্রাণহানি সহ নানা বিষয়ে কথা হলেও আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন দেরি হবার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহের সৃষ্টি হবে। নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। বলেন, নির্বাচনের কথা উঠলেই মুখ কালো হয়ে যায় উপদেষ্টাদের। তাদের ভাবে মনে হয় ৩০ বছর ক্ষমতায় থাকতে চান তারা। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ।
কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে 2-3 মাসের বেশি লাগার কথা নয় বলেও জানান তারা। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ মনোযোগ দেবার আহ্বান জানান বিএনপি নেতারা। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন, শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। এদিকে লক্ষ্মীপুরে এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে ফ্যাসিবাদকে সুযোগ দেবার অপচেষ্টা চলছে, যা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই বিতর্ক ফলত ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না, এই সুযোগ দেওয়া যাবে না, এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি, সবার মধ্যেই নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে। তারা বলেন, দেশ ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশ আবারও আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্রের শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। মুজাহিদ শুভ, এখন। বাংলা একাডেমির বিভিন্ন স্তরে একপাক্ষিক লোক থাকায় স্বচ্ছতা নেই এবং অতীতে খ্যাতিমান মানুষ এখানে জায়গা পায়নি। এর সংস্কার দরকার আছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। তাড়াহুড়োর কারণে পুরস্কার নিয়ে জটিলতা হয়েছে ভুল স্বীকার করে একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম বলেন, জনবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল করা হবে। তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলির নির্দেশদাতা র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে আরও নানা অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে। সাবেক র্যাব প্রধানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মশিউর অনেকের প্রতিবেদন। জুলাইয়ের শেষের দিকে যখন সারা দেশে জ্বলছিল বিপ্লবের আগুন, তখন হেলিকপ্টারগুলো যেন উড়ছিল মৃত্যুর দূত হয়ে। ওপর থেকে ছোড়া বুলেটে আন্দোলনকালে ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকেই। কারা ছুড়েছিল সেই বুলেট, হেলিকপ্টারের সেই অভিযান চালিয়েছিলই বা কারা? এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, সে সময় র্যাব প্রধানের দায়িত্বে থাকা ব্যারিস্টার হারুনুর রশিদই এই অভিযানের নির্দেশদাতা। র্যাবের সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনায় অংশগ্রহণ, হেলিকপ্টার থেকে গুলি, নিজ বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ হারুনুর রশিদের নানা অপরাধে জড়িত থাকার তথ্য উঠে আসে। এ সময় বিচারপতিরা হারুনের খোঁজ জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তিনি এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে
সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। এছাড়া আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, সেখানে যে দুজন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালেক, তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। মশিউর অনিক, এখন, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ, এমন অভিযোগ করেছেন শিক্ষকরা। দুপুরে শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে। এছাড়াও মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এদিকে সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। তাদের মধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রা করায় তাদের বাধা দেওয়া হয়েছে। আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদের স্বস্থানে ফিরিয়ে দেয়। ব্যারিকেড পার হয়ে যাবে না, সম্পূর্ণ এভাবে কথা ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে কিভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেড পার করে 100 জন চলে গেছিল। তা আমাদের বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের উপরে আমরা পানি ছিটিয়েছি। নরসিংদী রায়পুরায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। গুলি ও টেটাবিদ্ধ হয়েছে অন্তত 15 জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। এ সময় দুর্গম চরে এত আগ্নেয়াস্ত্র ও গুলির মজুতের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। রাকিবুল ইসলামের প্রতিবেদন ও কাউসার আহমেদের ছবিতে বিস্তারিত। রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় বাঁশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সমর্থকরা। সংঘর্ষের পর পুরো এলাকা এখন জনশূন্য, বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পূর্বশত্রুতার জেরে প্রায় 1 বছর ধরে স্থানীয় জাকির গ্রুপের দাপটে আশরাফুল গ্রুপ এলাকায় ঢুকতে পারেনি। ভোরে আশরাফুলের সমর্থকরা এলাকায় প্রবেশ করলে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়, আহত হয় অন্তত 15 জন, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। ঘটনার পর থেকেই পুরো এলাকায় ভুতুড়ে অবস্থা। ভয় আর আতঙ্কে প্রায় জনমানব শূন্য এলাকায় কেউ কথা বলতেও রাজি নয়। সকাল 8টা থেকে শুরু হয়ে টানা সংঘর্ষ চলে বেলা 11টা পর্যন্ত। এরপর দুপুরের দিকে পুলিশের উপস্থিতির খবরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। এ সময় দুর্গম চরে এত আগ্নেয়াস্ত্র ও গুলির মজুদের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। একজন মারা গিয়েছে, তার নাম আলমগীর, আর 2 জন আহত। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে, সেখান থেকে ঢাকা রেফার করেছে প্রাপ্ত তথ্য মতে। আমাদের ইনজুরির খবর এইটাই। এছাড়া সামান্য কিছু ইনজুরির ঘটনা 2-1 জনের রয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অতি দ্রুত চরাঞ্চলে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সচেতন বাসিন্দাদের। এখন নরসিংদী। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের উপরে অবৈধ প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নেন তিনি। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এর আগে গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, এই নির্দেশনার ফলেই সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, সাইমা ওয়াজিদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা সে ব্যাপারে কাজ করছে তদন্ত দল। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন, সেগুলির সাথে
তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবেন। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিরোধীদের চাপের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপকে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগে চলতি মাসে দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় টিউলিপকে। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজের নৈতিকতার বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। এর মধ্যে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটস থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চার্জ গঠন শেষে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হয়েছে এই মামলার বিচার কাজ। এর আগে 18 এপ্রিল এই মামলায় পরিমণির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা মদ পানের পর টাকা না দিয়ে আরও 2টি বোতল নিয়ে চলে যান। টাকা চাইলে তারা সেখানে ভাঙচুর করেন এবং ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ সহ কয়েকজনকে মারধর করেন। এই ঘটনায় 2022 সালের 7 জুলাই আদালতে এ মামলা করেন নাসির উদ্দিন। চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের মহড়া, সংঘর্ষ আর খুন খারাপি। গত 5 মাসে 33টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত 3 জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় একজন ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত জনপদের মানুষ। 5 আগস্টের আগে এই উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এমপি ফজলে কবিরের। ফজলে করিমের সেই স্থান দখল নিতেই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক গ্রুপ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। হাতে অত্যাধুনিক মারণাস্ত্র, গ্রামের পথ ধরে মুখোশ পরে হেঁটে যাচ্ছেন একদল যুবক। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি রাউজানের নোয়াপাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় দিনে দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে সন্ত্রাসীরা। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্র হাতে এক যুবক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। এক পর্যায়ে কোমরের পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। চলে ধস্তাধস্তি। এ চিত্র চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার। আরেক ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি দোনালা একটি বন্দুক হাতে দাঁড়িয়ে। তাকে কার্তুজ ভরে দিতে সাহায্য করছেন আরেক সহযোগী। তাদের ঘিরে লাঠিসোঁটা হাতে আরও কয়েকজন। এই দৃশ্যটিও রাউজানের নোয়াপাড়ার। সব মিলিয়ে রাউজান এখন এক আতঙ্কের জনপদ। 5 আগস্টের আগে এই জনপদে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের একক আইন জারি ছিল। পট পরিবর্তনের পর থেকে পাল্টে যায় চিত্র। ফজলে করিমের জায়গা কে দখল নেবে তা নিয়ে চলে প্রতিনিয়ত হামলা, সংঘর্ষ, গোলাগুলি। খুন হয়েছেন অন্তত 3 জন। গ্রামের এই স্থানটিতে পাশে রয়েছে 2 থেকে 3টি বাড়ি। এছাড়া বাকি যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়াও সামনের যে মোড়, সেটি এই স্থানটিকে দৃষ্টির আড়াল করেছে। ফলে ঘাতকরা এই স্থানটিকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ঠিক এখানেই গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে, যার রক্তের দাগ এখনও এখানে লেগে রয়েছে। দিনের আলোতে এমন হত্যাকাণ্ডের পর ভয় জমেছে এলাকাবাসীর মনে। সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও নিরিবিলি পরিবেশে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেক গ্রামবাসী। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মনে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন উত্তর চট্টগ্রামের এই জনপদের মানুষ। 2 গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি, মারামারি, এইসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। গুলিগুলা আবাস শুনে যায়, খারে হনে মানে খোঁজ নেই মারে বা জানা ডর একটু পরিবর্তনের দিকে আমরা আশা করছিলাম, কিন্তু তা এখনো তো
সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, আমরা এখন কি করে নিজের জীবন তো নিয়ে দায় হবে। এখন বিগত 16 বছর রাউজানের বিএনপির নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া। অভিযোগ রয়েছে পট পরিবর্তনের পর চাঁদাবাজি, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপির একাধিক গ্রুপ। 5 আগস্টের পর জানুয়ারি পর্যন্ত অন্তত 33টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে প্রায় 25টি নোয়াপাড়ার। যারা ভিন্ন নামধারে রাউজানে এখানে যারা আধিপত্য বিস্তার করে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো ভূমিকা রাউজানের মাটিতে অতীতেও ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। এইখানে রাউজানে শতকরা 90 জন জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদেরের অনুসারে, বাকি 10 জন যেগুলো গোলাম আকবরের অনুসারী আছে, এর মধ্যে সবাই সন্ত্রাসী। নিজেরা খবর দেখেন, আমাদের মধ্যে কোনো অস্ত্রবাদী নেই, চাঁদাবাজ নাই, আমরা কোনো চাঁদাবাজের পক্ষে কিনা। 5 আগস্ট অভ্যুত্থানের দিন জ্বালিয়ে দেওয়া হয় রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প। এরপর থেকেই এই ক্যাম্পের কার্যক্রম বন্ধ। এছাড়াও রাউজান থানাতেও হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র। সেগুলোও সব উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি, আমরা কাজ করে যাচ্ছি, অচিরে ইনশাল্লাহ উন্নতি হবে আর কি। ওখানে পুলিশ ক্যাম্প স্থাপন করলে, প্লাস ওখানে যেহেতু থানা থেকে দূরে, সেক্ষেত্রে ভালো হবে এবং ওখানে আমাদের খুব দ্রুতই পুলিশ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। এসব হামলা, সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত 15টি মামলা হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। মূলত চাঁদাবাজি ও আর্থিক যোগসূত্র আছে এমন ক্ষেত্রগুলোতেই ঘটছে এসব সংঘর্ষের ঘটনা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর 10 একর জায়গায় 300 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। পর্যায়ক্রমে সারা দেশে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে আসবাবপত্র মালামাল সরাতে পর্যাপ্ত সময় না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অবৈধ জায়গায় থাকা দোকানিরা। বিস্তারিত সানিম রিধার প্রতিবেদনে। নরসিংদীর শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে যখন অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, তখন সেখানে হাজির এনামুর রহমান ভুইয়া নামের এক ভূমি কর্মকর্তা। বেশ কিছু দলিলপত্র দেখিয়েও সন্তুষ্ট করতে পারেনি মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমকে। এক পর্যায়ে তর্কে জড়ান বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সাথে। সরকারি কর্মকর্তা কিভাবে সরকারি কাজে বাধা দিতে আসেন এমন প্রশ্ন করলে দিতে পারেনি সদুত্তর। কয়েক দশক ধরেই ঘোড়াশাল শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। কয়েক দফা সতর্ক করা হলেও এ বিষয়ে টনক নড়েনি স্থানীয় এসব দখলবাজদের। নদীর জায়গায় বসত বাড়ি থেকে শুরু করে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসায়িক স্থাপনা, কোনো রকম নিয়ম না মেনেই যেগুলো ভাড়া দিত স্থানীয় প্রভাবশালীরা। এসব অবৈধ স্থাপনা সরাতে গেল সপ্তাহে মাইকিং করে বিআইডব্লিউটিএ। সেই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে তারা। তবে অবৈধ স্থাপনায় যাদের দোকান ছিল তারা দাবি করেন এই উচ্ছেদের ফলে অনেক পরিবারই রাস্তায় নামতে হবে। পাশাপাশি তাদের আসবাবপত্র সরানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। আমাদের সুযোগ দেন 2 মাস 3 মাস, আমরা কি করব? বাজার রক্ষার্থে স্বার্থে আমরা আপাতত অন্তত 7 দিনের জন্য মাল সামানেরই সরায় নেওয়ার সুযোগ দেওয়া হোক। তবে বিআইডব্লিউটি এর পরিচালক আরিফুদ্দিন বলেন, গেল সপ্তাহে মাইকিং ও নোটিশ দিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। নদীর জায়গা বাঁচাতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। কালক্রমে এইটাকে নদীকে একটা দখলের মহোৎসব পরিণত হয়েছে। নদীটাকে কিভাবে মেরে আপনার খালে পরিণত করা হয়েছে। এখানে আজকে থেকে শুরু হলো, আগামী আরো 3 দিন এই অভিযান পরিচালিত হবে। অভিযানের প্রথম দিনে 10 একর নদীর জায়গা উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সোমবার একই জায়গা থেকে আবারও অভিযান শুরু করবে বলে জানায় তারা। দেশে নদীর জায়গায় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদের চিত্র প্রায় দেখা যায়। পরবর্তীতে এসব জায়গা আবার বেদখলের নজির রয়েছে অসংখ্য। এখন দেখার বিষয়, ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর উদ্ধারকৃত এই জায়গা কতদিন সংরক্ষিত রাখতে পারে বিআইডব্লিউটিএ। সানিম রিধা, এখন, ঘোড়াশাল, নরসিংদী। শেষ করব এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো আরেকবার।
কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা, বললেন সিইসি। স্থানীয় নির্বাচন আগে হলে সরকারের সময়সীমায় জাতীয় নির্বাচন অসম্ভব। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। ১/১১ মতো কিছুতে আগ্রহী নয় বিএনপি, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। সরকারের থেকে দল গঠনের অভিযোগ সত্য নয়, মন্তব্য রিজওয়ানা। ক্ষমতায় থেকে কিংস পার্টির চেষ্টা করবেন না, হুঁশিয়ারি হাফিজের। নির্বাচন দেরিতে হলে সন্দেহ সৃষ্টি হবে, শঙ্কা আমির খুরশুর। ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। বাংলা একাডেমির কোনো স্তরেই স্বচ্ছতা নেই, বললেন ফারুকী। জনবিরোধী রাজনীতিতে জড়িতদের প্রমাণ পেলে পুরস্কার বাতিল, জানালেন ডিজি। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।